গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 51 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা কিন্তু জিকেজিএস এর উপর থেকে 50টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে দেখবে প্লে লিস্টের লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, এবং তার পাশাপাশি প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই নির্দিষ্ট দিন অন্তর নিজেরা বাড়িতে রিভিশন করবে, দরকার পড়লে আরও আরেকবার ভিডিও রিমাইন্ড করে দেখবে। তো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পিএসসির ফেভারিট কোশ্চেন, বহুবার কিন্তু ডব্লিউবিসিএস এর এক্সামে কোশ্চেনটা দিয়েছে, বা এইভাবে কোশ্চেন দেয় যে গৌতম বুদ্ধের যে প্রথম বাণীটা দিয়েছিল সেটা কি নামে পরিচিত? তো গৌতম বুদ্ধ প্রথম তার বাণী তিনি দিয়েছিলেন কোথায়? দিয়েছিলেন উত্তরপ্রদেশের বারাণসীর কাছে সারনাথ নামক জায়গাতে, কিন্তু তিনি তার বাণীটা প্রথম বাণী প্রচার করেছিলেন। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো তার এই যে প্রথম বাণী, এক্ষুনি বললাম প্রথম বাণী কি নামে পরিচিত, তো প্রথম বাণী বা প্রথম বাণী দেওয়ার যে ঘটনাটা, এটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। বহুবার কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা মাথায় রাখবে। সম্ভবত 2022-এর যে ডব্লিউবিসিএস এর এক্সাম হয়েছিল সেই এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল যে ধর্মচক্র প্রবর্তন বলতে কাকে বোঝায়? তো অ্যান্সার হবে গৌতম বুদ্ধের প্রথম যে বাণীটা দিয়েছিল সেই প্রথম বাণী দেওয়ার ঘটনাকেই বলা হয় ধর্মচক্র প্রবর্তন। কোথায় দিয়েছিলেন? সারনাথে তার প্রথম বাণী তিনি প্রচার করেছিলেন। এখান থেকে কোশ্চেন দেবে, গৌতম বুদ্ধ তার যে জ্ঞান প্রাপ্তি কোথা থেকে করেছিলেন? তো গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয় কোথায়? তো গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয় বিহারের বোধ গয়া। কোথায়? বিহারের বোধ গয়া থেকে। বিহারের বোধ গয়াতে তিনি একটা বোধি বৃক্ষের নিচে, বোধি বৃক্ষ বলতে পিপাল গাছের টিরি, গাছ বলতে বাংলাতে বলা হয় কি? অশ্বত্থ গাছ। তো অশ্বত্থ গাছের নিচে, পিপল গাছের নিচে কিন্তু তিনি তার জ্ঞান প্রাপ্তি করেছিলেন, অর্থাৎ তিনি বোধি লাভ করেছিলেন। কোশ্চেন দেবে এখান থেকে যে মহাভিনিষ্করম, যেমন ধর্মচক্র প্রবর্তন বললাম, তেমন আরেকটা শব্দ আছে কি? আরেকটা শব্দ হলো মহাভিনিষ্করম। মহাভিনিষ্করম বলা হয় কোন ঘটনাকে? তো গৌতম বুদ্ধ তিনি তার অল্প বয়সে তিনি যখন গৃহত্যাগ করেছিলেন সেই ঘটনাকেই বলা হয় মহাভিনিষ্করম। অর্থাৎ গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের গৃহত্যাগ গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকেই বলা হয় কি? বলা হয় মহাভিনিষ্করম। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেবে যে গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন কোথায়? তো গৌতম বুদ্ধ মারা যান কোথায়? মারা যান কুশিনাগার। আর তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়েছিল? তো জন্ম হয়েছিল বর্তমানের নেপালে। নেপালের কোথায়? নেপাল নাও দিতে পারে, এক্সাক্ট জায়গা দিয়ে দেবে নাম। তো নেপালের কোথায়? তো নেপালের লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো গৌতম বুদ্ধের উপরে এই ফ্যাক্টগুলো মাথায় রাখবে। প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোনো না কোনো এক্সামে কোশ্চেন দিয়েছে, তাই এই ফ্যাক্টগুলো কিন্তু তোমাদের এক্সট্রা ফ্যাক্ট যেগুলো তোমাদের বলা হয় বা লেখানো হয়, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফে তোমরা ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেইগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে দেখো যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, তোমরা টেলিগ্রামে গিয়ে এই লিঙ্কটা সার্চ করবে, @দ্য লার্নিং এক্সপার্ট SD লিখে সার্চ করবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেওয়াই আছে, সেটার উপরে ক্লিক করলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, এবং সেখান থেকে প্রতিটা ক্লাস, মানে আজকের ক্লাস, এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম ইউরেনিয়াম খনিটি হলো কোনটি? কোবরা, রানীগঞ্জ, জাদুগোড়া না পান্না? তো ভারতের প্রথম বলেছে, তো ভারতের প্রথম ইউরেনিয়াম যে খনিটা সেটা
কোথায় ছিল? সেটা ছিল জাদুগোড়াতে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। জাদুগোড়া কোন আর বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? তো জাদুগোড়া অবস্থিত ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের জাদুগোড়া, ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের জাদুগোড়াতে ভারতের প্রথম ইউরেনিয়াম যে খনিটা, সেই খনিটা কিন্তু আবিষ্কার করা হয়েছিল। কবে এর সন্ধান পাওয়া গিয়েছিল? তো সন্ধান পাওয়া গিয়েছিল 1951 সালে, কিন্তু এর খনন কার্য শুরু হয় কবে? খনন কার্য বেশ কয়েক বছর পরে 1967 সাল থেকে এই খনিজ এই এই খনি থেকে ইউরেনিয়াম খনিজ কিন্তু উত্তোলন করা শুরু হয়েছিল। তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ডের জাদুগোড়া। আচ্ছা, বাকি যে অপশনগুলো আছে এগুলো এখান থেকে রিলেট করো। কোশ্চেন দেবে যে কোবরা যে খনিটা, এটা কোন খনিজ পদার্থের খনি? তো মাথায় রাখবে কোবরা হলো কয়লা খনি, কয়লা খনি। তো কোবরা কয়লা খনিটা কোন রাজ্যে অবস্থিত? তো কোবরা কয়লা খনিটা অবস্থিত ছত্তিশগড় রাজ্যে, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত কোবরা। রানীগঞ্জ অবভিয়াসলি পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল অবস্থিত, এবং এটাও হলো কি? এটাও হলো কোল মাইন, অর্থাৎ এটাও হলো কিন্তু কয়লা খনি। তো এটা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে অবস্থিত। তো স্পেসিফিক জেলার নাম জানতে চাইতে পারে যে পশ্চিমবঙ্গের কোন জেলাতে অবস্থিত? তো পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম বর্ধমানে অবস্থিত রানীগঞ্জ, রানীগঞ্জ খনিটি। কোশ্চেন দেবে পান্না, পান্নাতে কি খনি আছে? পান্নাতে আছে ডায়মন্ড খনি, ডায়মন্ড মাইন, অর্থাৎ হীরার খনি আছে পান্নাতে। পান্না কোথায় অবস্থিত? পান্না অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত পান্না। চলে আসো পরবর্তী কোশ্চেনে। নিম্নলিখিত কোন জাতীয় সড়কটি পুনে ও হায়দ্রাবাদকে সংযোগ করেছে? NH 25, 65, 7 না 27? তো NH 65 এই জাতীয় সড়কটা কিন্তু পুনে এবং হায়দ্রাবাদকে সংযোগ করেছে। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। এই NH 65 এর আগে নাম কি ছিল? আগে কত নাম্বার ছিল? তো আগে ছিল NH ন্যাশনাল হাইওয়ে নাম্বার 9, NH 9 ছিল আগে। এখন সেটা চেঞ্জ হয়ে গেছে NH 65, যেটা পুনে এবং হায়দ্রাবাদকে সংযোগ করেছে। তো NH 65 শুধুমাত্র পুনে হায়দ্রাবাদ না। তো কোশ্চেন এইভাবে দিতে পারে যে NH 65 এটা কোথা থেকে কোথা পর্যন্ত? তো এটা মহারাষ্ট্রের পুনে থেকে ওদিকে অন্ধ্রপ্রদেশের মাছলিপত্তনম। NH 65 পুনে, পুনে কোথাকার? মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পুনে টু ওদিকে অন্ধ্রপ্রদেশের মাছলিপত্তনম, মাছলিপত্তনম, মাছলিপত্তনম অন্ধ্রপ্রদেশ পর্যন্ত কিন্তু বিস্তৃত। এটা কিন্তু 4টে স্টেটের ওপর দিয়ে গেছে। মহারাষ্ট্রের পরে ঢুকেছে কর্ণাটক, তারপরে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এই 4টে স্টেটের মধ্যে দিয়ে NH 65টা কিন্তু গিয়েছে। আচ্ছা, NH এর প্রসঙ্গ যেহেতু এসছে, ন্যাশনাল হাইওয়ের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে রিলেট করো গোল্ডেন কোয়াড্রিলেটারাল। গোল্ডেন, আচ্ছা নেক্সট পেজেই লিখছি, গোল্ডেন কোয়াড্রিলেটারাল, গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল। কোশ্চেন দেবে যে এর মধ্যে কোন ন্যাশনাল হাইওয়ে গোল্ডেন কোয়াড্রিল্যাটেরালের অংশ নয়? তো কটা হাইওয়ে মিলিয়ে গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল? কোয়াড্রিল্যাটেরাল থেকেই বুঝতে পারছো যে 4টে রাস্তা মিলিয়ে। তো 4টে হাইওয়ে কি কি? NH নাম্বার 2, NH নাম্বার, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2 এর সাথে 4 গুণ করো, কত হচ্ছে? 8। সরি, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2 ন্যাশনাল হাইওয়ের সাথে 2 এর সাথে 2 গুণ করো, কত হচ্ছে? 4। তারপর আবার 4-এর সাথে 2 গুণ করো, ন্যাশনাল হাইওয়ে নাম্বার হলো 8। আরেকটা মনে রাখতে হবে কষ্ট করে, ন্যাশনাল হাইওয়ে নাম্বার হলো 5। তাহলে মনে রাখা সহজ উপায় কি বলে দিলাম? ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2, 2 এর সাথে 2 গুণ করো, 2 2 4, তো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 4। 4-এর সাথে আবার 2 গুণ করো, হয়ে যাবে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8। আর আরেকটা এক্সট্রা কষ্ট করে মনে রাখতে হবে, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 5। তো এই 5টা ন্যাশনাল হাইওয়ে মিলিয়ে তৈরি হচ্ছে ভারতের 4টে
চারটে শহরকে কিন্তু এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কানেক্ট করছে, এই চারটে ন্যাশনাল হাইওয়ে। সেগুলো কি কি সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। তো ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করছে কোন কোন দুটো শহরকে? তো ন্যাশনাল হাইওয়ে 2 কানেক্ট করছে কলকাতা কলকাতা এবং কানেক্ট করছে কার মধ্যে? দিল্লির মধ্যে। তো কলকাতা টু দিল্লির মধ্যে আছে কি? ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2। ন্যাশনাল হাইওয়ে নাম্বার 4 এটা কোন দুটো শহরকে কানেক্ট করছে? ন্যাশনাল হাইওয়ে নাম্বার 4 কানেক্ট করছে মুম্বাই 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 টু চেন্নাই মুম্বাই টু চেন্নাই। তো মুম্বাই থেকে চেন্নাইয়ের মধ্যে কানেক্ট করছে কি? ন্যাশনাল হাইওয়ে নাম্বার 4। ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8 কানেক্ট করছে দিল্লি টু মুম্বাই দিল্লি টু মুম্বাই দিল্লি টু মুম্বাই কানেক্ট করছে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8। আর ন্যাশনাল হাইওয়ে নাম্বার 5 এটা কানেক্ট করছে চেন্নাই টু কলকাতা চেন্নাই চেন্নাই টু কলকাতা। আচ্ছা, এখানে আমি ম্যাপ সহকারে আঁকছি, তাহলে আশা করি জিনিসটা সহজে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। র্যান্ডম একটা ম্যাপ আমি এখানে এঁকে নিচ্ছি। আঁকলে এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল এটা ম্যাপের সাহায্যে যদি তোমরা একবার দেখে নাও, তাহলে আশা করব সহজেই কিন্তু জিনিসটা তোমাদের মুখস্থ থাকবে। তো চারটে শহর কি কি এখানে আছে? ওয়েস্ট বেঙ্গলের কলকাতা কলকাতা এখানে আছে ভারতের রাজধানী কি? দিল্লি, সরি এইরকম পজিশনে আছে ভারতের রাজধানী কি? দিল্লি। এখানে আছে গুজরাটের নিচে একদম এখানে সমুদ্রের আরব সাগরে ধার করে এখানে আছে কি? মুম্বাই। আর এখানে আছে কি? এখানে আছে চেন্নাই। এখানে বঙ্গোপসাগরে ধার করে আছে চেন্নাই চেন্নাই। তো এই যে চারটে শহর, এই চারটে শহরকে কানেক্ট করছে কি? চারটে ন্যাশনাল হাইওয়ে। তো কলকাতা থেকে দিল্লি এইটা যেটা কানেক্ট করছে এর হাইওয়ে নাম্বার কত? ন্যাশনাল হাইওয়ে নাম্বার 2। 2 দুগুণ 4, তো 4 বসাও নিচে, অর্থাৎ মুম্বাই টু চেন্নাই এটার ন্যাশনাল হাইওয়ে নাম্বার কত? ন্যাশনাল হাইওয়ে নাম্বার হলো 4। 4-এর সাথে 2 গুণ করো 8। তো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8 কোনটা? দিল্লি টু মুম্বাই, এটা হলো ন্যাশনাল হাইওয়ে নাম্বার 8। আর চেন্নাই টু কলকাতা এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, ন্যাশনাল হাইওয়ে নাম্বার হলো 5। তো এই চারটে ন্যাশনাল হাইওয়েকে বলা হয় কি? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের পাশ দিয়ে, এর পাশ বরাবর, এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারের পাশ বরাবর এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এবং এখান দিয়ে এইভাবে পাশ বরাবর কি চালানো হবে? ট্রেন চালানো হবে। কোন ট্রেন চালানো হবে? বুলেট ট্রেন চালানো হবে। তো বুলেট ট্রেন চালানো হবে, চালানো হওয়ার জন্য চলবে বলে এই যে কোয়াড্রিল্যাটারাল, এই কোয়াড্রিল্যাটারালকে বলা হয় কি? এই পাশ দিয়ে যেটা আমি নীল কালার দিয়ে আঁকলাম একে বলা হয় ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল। তো কোশ্চেন দিয়েছিল তোমাদের একটা এক্সামে যে ডায়মন্ড ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল কোয়াড্রিল্যাটারাল। তো কোশ্চেন দিয়েছিল তোমাদের একটা এক্সামে ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল এটা কিসের সাথে সম্পর্কিত? তো এটা রেল পথের সাথে সম্পর্কিত। এখান দিয়ে কিন্তু কি চলবে? বুলেট ট্রেন চলবে, অর্থাৎ এটা ইন্ডিয়ান রেলওয়ের কিন্তু একটা প্রজেক্ট। আচ্ছা, এখানে ন্যাশনাল হাইওয়ে সম্বন্ধে এখানে আলোচনা করলাম যখন, এখান থেকে আরো 3টে কোশ্চেন তোমাদের এখান থেকে দেবে। সেই 3টে কোশ্চেন আমি এখানে নিচে দেখো ইনক্লুড করছি। কোশ্চেন দেবে যে ভারতের সবথেকে লম্বা ন্যাশনাল হাইওয়ে কোনটা? ইন্ডিয়াস ইন্ডিয়াস লংগেস্ট ইন্ডিয়াস লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে। তো ইন্ডিয়ার লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটা? লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে নাম্বার হলো ন্যাশনাল হাইওয়ে 44। তো ন্যাশনাল হাইওয়ে 44 এটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? তো এটা জম্মু কাশ্মীরের শ্রীনগর, জম্মু কাশ্মীরের কোথায়? জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে এইদিকে একদম দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারী 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 পর্যন্ত বিস্তৃত। তো জম্মু কাশ্মীরের শ্রীনগর কোথায়? জম্মু কাশ্মীরে অবস্থিত। তো শ্রীনগরের জম্মু কাশ্মীর থেকে
তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত ন্যাশনাল হাইওয়ে 44 এবং একেই কি বলা হয়, একেই বলা হয় নর্থ সাউথ নর্থ সাউথ করিডোর, নর্থ সাউথ করিডোর। তাহলে এখান থেকে কোশ্চেন দিতে পারে যে তোমাদের যে ইস্ট ওয়েস্ট করিডোর বলা হয়, ইস্ট ওয়েস্ট করিডোর, ইস্ট ওয়েস্ট করিডোর বলা হয় কোন ন্যাশনাল হাইওয়েকে? তো ইস্ট ওয়েস্ট করিডোর বলা হয় ন্যাশনাল হাইওয়ে নাম্বার 27 কে বলা হয় ইস্ট ওয়েস্ট করিডোর। তো কারণ এটা পূর্বে আসামের কোথায়? আসামের শিলচর, আসামের শিলচর, শিলচর আসাম থেকে এদিকে পশ্চিমে গুজরাটের পোরবন্দর, গুজরাটের কোথায়? পোরবন্দর পর্যন্ত বিস্তৃত। গুজরাটের পোরবন্দর কোথায়? গুজরাটে অবস্থিত। তো গুজরাটের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত কি এই ইস্ট ওয়েস্ট করিডোর। অর্থাৎ এখানে আছে আসাম রাজ্য, আমি কালো দিয়ে মার্কিং করছি, এখানে আছে আসাম রাজ্য, এখান থেকে এদিকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত বিস্তৃত কি ন্যাশনাল হাইওয়ে 27। আর এদিকে শ্রীনগর, জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে নর্থ সাউথ করিডোর এদিকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত, যেটা ভারতের সব থেকে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, এনএইচ নাম্বার কত? এনএইচ নাম্বার 44, ন্যাশনাল হাইওয়ে নাম্বার 44। তো এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দেবে, তোমরা এখানে আমি যেমন ছবি আঁকলাম এখানে একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ইস্ট ওয়েস্ট করিডোর এবং নর্থ সাউথ করিডোর ঠিক এই পজিশনটায় কিন্তু এখানে কি করেছে? কাট করেছে। তো কোশ্চেন দেবে যে ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ করিডোর মিলিত হয় কোথায়? তো ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ করিডোর মিলিত হয় ঝাঁসিতে মিলিত হয়। কোথায় মিলিত হয়? ঝাঁসি। ঝাঁসি কোন রাজ্যের মধ্যে পড়ে? উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশের ঝাঁসিতে ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ করিডোর কিন্তু মিলিত হয়। কোশ্চেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধানে কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্বন্ধে উল্লেখ আছে? বহুবার রিপিট হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। তো অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল নাম্বার 17তেই বলা আছে কি? বলা আছে অস্পৃশ্যতা দূরীকরণ, অর্থাৎ আনটাচেবিলিটি। ইংলিশে কোশ্চেন থাকলে কি থাকবে? আনটাচেবিলিটি, আনটাচেবিলিটি, আনটাচেবিলিটির কথা বলা আছে কত নম্বর আর্টিকেলে? বলা আছে 17 নম্বর আর্টিকেলে। তো বাকি যে আর্টিকেলগুলো আছে প্রত্যেকটাই ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। তো ফান্ডামেন্টাল রাইটস, যেটা ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 12 থেকে আর্টিকেল নাম্বার 35 এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর পার্টে আমাদের আলোচনা করা আছে? তো আছে পার্ট নাম্বার 3-তে ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাপারে কিন্তু আলোচনা করা আছে। তো এখান থেকে আর্টিকেলগুলো রিলেট করো, কারণ প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটের যে আর্টিকেল সেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট অফ ইম্পর্টেন্ট। তো আর্টিকেল নাম্বার 15, আর্টিকেল নাম্বার 15তে কি বলা আছে? বলা আছে প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স আর প্লেস অফ বার্থ। অর্থাৎ রিলিজিয়ান মানে ধর্ম, ধর্ম, জাতি, তারপর তার সেক্স মানে তার যে স্ত্রী কি পুরুষ, বা তার বার্থ প্লেস অনুযায়ী তাকে কিন্তু মানে আলাদাভাবে মনে করা যাবে না, মানে তাকে কিন্তু প্রোহিবিট করা যাবে না। অর্থাৎ এখান থেকে লিখে নাও প্রোহিবিশন, প্রোহিবিশন, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন, 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 prohibition of discrimination on grounds of religion, sex, race, caste, তারপর বার্থ প্লেস, এগুলোর ওপরে কারোর মধ্যে কিন্তু তারতম্য বিচার করা যাবে না, সেটা বলা আছে বার্থ প্লেস। বলা আছে কত নম্বর আর্টিকেলে? বলা আছে 15 নম্বর আর্টিকেলে। 16 নম্বর আর্টিকেলে বলা আছে কি? বলা আছে প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন, এটা লিখছি না, এটা লিখে নেবে, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন ইন এমপ্লয়মেন্ট ইন এনি গভর্নমেন্ট অফিস, প্রোহিবিশন, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন
prohibition of discrimination in any employment in any employment in any government office, in any government office, আর 18 নম্বর ধারায় বলা আছে অ্যাবলিশন অফ টাইটেল, অ্যাবলিশন অফ টাইটেলস, অর্থাৎ নামের আগে কোনো কিন্তু উপাধি লাগানো যাবে না। যেমন আগেকার রাজারা তাদের নামের আগে বিভিন্ন উপাধি লাগাতো, সেই সমস্ত উপাধি কিন্তু লাগানো যাবে না, এক্সেপ্ট, এখান থেকে ভালোভাবে খেয়াল করবে, এক্সেপ্ট মিলিটারিরা যে সমস্ত উপাধি দেয়, কর্নেল, জেনারেল ইত্যাদি যে উপাধি, মিলিটারি উপাধি এটা কিন্তু লাগানো যেতে পারে। এবং এর পাশাপাশি একাডেমিক কোনো টাইটেল পেলে, যেমন ডক্টর আর ডক্টরেট, পিএইচডি করলে ডক্টরেট উপাধি, তো এইগুলো কিন্তু লাগানো যেতে পারে। এছাড়া মিলিটারি আর একাডেমিক এছাড়া আর কোনো উপাধি কিন্তু নামের আগে লাগানো যাবে না, সেটা বলা আছে কত নম্বর আর্টিকেলে, বলা আছে 18 নম্বর আর্টিকেলে। চলে আসো পরের কোশ্চেন, অম্ল বৃষ্টির জন্য দায়ী কে? তো অম্ল বৃষ্টিতে কোন কোন অ্যাসিড পাওয়া যায় যদি কোশ্চেন দেয়, তো সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় H2SO4 সালফিউরিক অ্যাসিড, এবং পাওয়া যায় আরেকটা অ্যাসিড পাওয়া যায়, সেটা কি HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। তো এই সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড এই দুটো তৈরি হয় বাতাসের দু প্রকার গ্যাসের দ্বারা। তো এক সালফিউরিক অ্যাসিড তৈরি হয় বাতাসে সালফার ডাই অক্সাইড থাকলে, সেই সালফার ডাই অক্সাইড সাথে জলের বিক্রিয়া করে তৈরি হয় সালফিউরিক অ্যাসিড। আর বাতাসে যদি থাকে নাইট্রোজেন ডাই অক্সাইড NO2, তাহলে কিন্তু সেটাও জলের সাথে বিক্রিয়া করে সেটা তৈরি হয় কি HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। তো এখান থেকে অ্যান্সার কি হয়ে যাবে, সালফার ডাইঅক্সাইড অথবা নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো অপশানে দেখো আছে সালফার ডাইঅক্সাইড, তো অপশন নম্বর সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকেজিএস এর ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ওপর সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবেও কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর এই প্রতিটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস হবে বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের এই হোয়াটসঅ্যাপ ব্যাচেই প্রোভাইড করা হয়। তাই তোমরা যদি সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের স্ক্রিনের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে যে কোন ব্যাচে তোমরা যুক্ত হতে চাও। কেউ কিন্তু ভিডিও কল করবে না, কেউ নর্মাল কল করবে না এই নাম্বারে। তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে তোমাদেরকে অ্যাড করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই কিন্তু প্রতিটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে, রিজনিং এর ক্লাস পেয়ে যাবে এবং ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি ম্যাথের ক্লাসের জন্য আমাদের কিন্তু একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো এই চ্যানেলটা যেহেতু নতুন, তাই এই চ্যানেলের লিঙ্কটা আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো সেখান থেকে ক্লিক করে তোমরা নতুন চ্যানেলে চলে যেতে পারবে। যেহেতু চ্যানেলটা নতুন, তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো, একেও সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, রেগুলার বেসিসে কিন্তু চ্যানেল দুটোতে ক্লাস চলছে, তো রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, শামুক দ্বারা পরাগযোগকে কি বলা হয়? তো শামুক দ্বারা পরাগযোগকে বলা হয় মেলাকোফিলি বলা হয়। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে আরো দুটো ফ্যাক্ট রিলেট করে নাও। এন্টোমোফিলি এটাও কিন্তু এক প্রকার পরাগযোগ। তো এটা কার দ্বারা? এটা হলো পতঙ্গ দ্বারা। তো যদি কোশ্চেন দেয় যে পতঙ্গ দ্বারা পরাগযোগ কে বলা হয় কি, তো পতঙ্গ দ্বারা পরাগযোগকে বলা হয় এন্টোমোফিলি। আরেকটা রিলেট করো, চিরোপটোফিলি। তো চিরোপটেরিফিলি বলা হয় এটা বাদুড় দ্বারা যে পরাগযোগ হয়, বাদুড় দ্বারা যে পরাগযোগটা হয়
তাকে বলা হয় কি চিরপটরি ফিলি। চলে আসো পরবর্তী কোশ্চেন। তেন্ডুলকার কমিটি কি কারণে গঠিত হয়েছিল? বেকারত্ব পরিমাপ করতে, বৃদ্ধির হার পরিমাপ করতে, দরিদ্র পরিমাপ করতে, না কৃষি দ্রব্য পরিমাপ করতে? তো তেন্ডুলকার কমিটি যেটা সেটা গঠন করা হয়েছিল দারিদ্র পরিমাপ করার জন্য। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো 2009 সালে সুরেশ তেন্ডুলকারের নেতৃত্বে, কার নেতৃত্বে? সুরেশ তেন্ডুলকার, সুরেশ সুরেশ তেন্ডুলকার। তো সুরেশ তেন্ডুলকারের নেতৃত্বে 2009 সালে কমিটি গঠন করা হয়েছিল, যেটা কি করেছিল দারিদ্র পরিমাপের ক্ষেত্রে এই কমিটি ক্যালোরি ভিত্তিক মডেল থেকে সরে যাওয়ার সুপারিশ কিন্তু করেছিল। তো অ্যান্সার হয়ে যাবে দারিদ্র পরিমাপ করতে, অপশন সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। বাংলা তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? তো বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন সৈয়দ আহমেদ। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলো এখান থেকে রিলেট করো। তিতুমির, তিতুমির থেকে যে কোশ্চেনটা তোমাদের দেবে সেটা হলো তিতুমিরের আসল নাম কি? তো তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। তো এই তিতুমিরের ইনিও কিন্তু আন্দোলন করেছিলেন। এটাও কিন্তু একটা ছোটখাটো আন্দোলন ছিল, তোমরা হয়তো ইতিহাসে পড়ে এসো। তো এনার আন্দোলনের কেন্দ্রস্থল কোথায় ছিল তিতুমিরের? তো তিতুমিরের আন্দোলনের কেন্দ্রস্থল ছিল পশ্চিমবঙ্গের বারাসাতে। বারাসাতে তিনি একটা কেল্লা তৈরি করেছিলেন, বাঁশ দিয়ে একটা কেল্লা তৈরি করেছিলেন বারাসাতের পাশে বাদুড়িয়া নামক এক জায়গাতে, বাদুড়িয়ার নারকেল বেড়িয়াতে তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, যেটা 1831 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এর দ্বারা, অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং তখন কিন্তু ভাইসরয় ছিলেন। তো সেই লর্ড উইলিয়াম বেন্টিং এর দ্বারা, তিনি গভর্নর জেনারেল ছিলেন, তো তার দ্বারা কর্নেল স্কুয়াটের নেতৃত্বে এই বাঁশের কেল্লাটাকে ভেঙে দেওয়া হয় এবং তার পাশাপাশি তিতুমিরও কিন্তু মারা যান। আচ্ছা, এখানে তারিকা আন্দোলনের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে বাংলার কিছু ভারতের কিছু ছোট ছোট আন্দোলন আছে। তো সেই আন্দোলন বা বিদ্রোহ থেকেও কিন্তু কোশ্চেন দেবে। কোশ্চেন দেয় যে, যেমন কোশ্চেন দেবে তোমরা দেখেছো যে সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল। কোশ্চেন দেবে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে যে কুকা বিদ্রোহের নেতা কে ছিল। তো এগুলো অলরেডি পড়িয়েছি, আরো আরেকবার এখান থেকে রিভিশন করাবো। তো ফার্স্টে এখানে তোমরা লেখো কুকা বিদ্রোহ। কুকা বিদ্রোহের নেতা কে ছিল, আর কুকা বিদ্রোহ কত সালে হয়েছিল? তো কুকা বিদ্রোহ হয়েছিল 1872 সালে। কুকা বিদ্রোহের দুজন নেতার নাম মাথায় রাখবে। একজন হলেন ভগৎ জাহারমাল, ভগৎ ভগৎ জাহারমাল, জাহারমাল ভগৎ জাহারমাল। আরেকজন হলেন কে? আরেকজন হলেন গুরু রাম সিং। আরেকজন হলেন গুরু রাম সিং। কুকা বিদ্রোহের দুজন নেতা কে কে? ভগৎ জাহারমাল, আরেকজন হলেন গুরু রাম সিং। কোশ্চেন দেবে পাবনা বিদ্রোহ। তো পাবনা বিদ্রোহের নেতাকে? তো পাবনা বিদ্রোহ কত সালে হয়েছিল মনে রাখার দরকার নেই, কিন্তু শুধুমাত্র নেতাকে সেটা মাথায় রাখবে। ঈশান চন্দ্র রায়। ঈশান চন্দ্র রায়। কোশ্চেন দেবে তোমাদের এখান থেকে চুয়াড় বিদ্রোহের নেতাকে? তো চুয়াড় বিদ্রোহের নেতা হলেন দুর্জন সিং হলেন চুয়াড় বিদ্রোহের নেতা। চুয়াড় বিদ্রোহ কোথায় হয়েছিল? চুয়াড় বিদ্রোহ হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কোন জেলাতে হয়েছিল কোশ্চেন দিয়েছিল, মাথায় রাখবে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে কিন্তু হয়েছিল চুয়াড় বিদ্রোহ। পরবর্তী বিদ্রোহ এখান থেকে রিলেট করো পাইক বিদ্রোহ। তো পাইক বিদ্রোহের নেতা কে? তো পাইক বিদ্রোহের নেতা হলেন বক্সি জগবন্ধু হলেন পাইক বিদ্রোহের নেতা। পাইক বিদ্রোহ কোথায় হয়েছিল? পাইক বিদ্রোহ হয়েছিল ওড়িশা রাজ্যে হয়েছিল। কত সালে হয়েছিল পাইক বিদ্রোহটা? পাইক বিদ্রোহটা হয় 1817 সালে পাইক বিদ্রোহ হয়েছিল। তারপর মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার কোশ্চেন দিয়েছে এখান থেকে, সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ নেতাকে? সাঁওতাল বিদ্রোহের দুজন নেতা, একজন হলেন সিধু,
আরেকজন হলেন কানুহ। তো সিধু ও কানুহ হলো সাঁওতাল বিদ্রোহের নেতা এবং সাঁওতাল বিদ্রোহের কত সালে হয়েছিল? 1855 থেকে 56-র মধ্যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। আরেকটা কোশ্চেন তোমাদের এখান থেকে দেবে, মুন্ডা বিদ্রোহ, বা অনেক সময় কোশ্চেন দেয় যে উলুগুলানের বিদ্রোহ। তো একই বিদ্রোহ, যেটাই মুন্ডা বিদ্রোহ সেটাই হলো উলুগুলানের বিদ্রোহ। তো মুন্ডা বা উলুগুলানের বিদ্রোহ কবে হয় এবং এর নেতা কে ছিল? তো এর নেতা ছিল বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা এর নেতা ছিল এবং এটা কত সালে হয়েছিল? 1899 থেকে 1900 সালে, মানে এই এক বছরের মধ্যে 99 থেকে 1900 সালের মধ্যেই কিন্তু হয়েছিল মুন্ডা বা উলুগুলানের বিদ্রোহ। যদি এই ছোটখাটো বিদ্রোহ থেকে কোশ্চেন দেয় তো এর মধ্যে থেকেই তোমরা পেয়ে যাবে, তাই বারবার কিন্তু পড়ানো হচ্ছে। আজকে 51 নম্বর ক্লাসে তোমাদের বলছি যে এর আগে কিন্তু এই যে কোশ্চেনটা, এই যে বিদ্রোহের উপরে কোশ্চেনটা অন্তত কমপক্ষে 7 থেকে 8 বার কিন্তু পড়ানো হয়ে গেছে, 7 থেকে 8 বার কিন্তু রিভিশন হলো। আজকে নিয়ে সম্ভবত 7 নম্বর কিংবা 8 নম্বর আমি এখান থেকে রিভিশন করালাম। চলে আসো পরের কোশ্চেন, জ্যাব পাঞ্চ শব্দগুলো কোন খেলার সাথে সম্পর্কিত? এখানে শব্দের স্পেলিংটা ভুল আছে, তো একটা কারেকশন করে নেবে। তো জ্যাব এবং পাঞ্চ শব্দগুলো কোন খেলার সাথে সম্পর্কিত? বক্সিং খেলার সাথে সম্পর্কিত। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে আসো, অরণ্যের অধিকার কে লিখেছেন? পিএসসি মিসলেনিয়াসের ফেভারিট কোশ্চেন। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো দেখবে মিসলেনিয়াসে এই লেখক বা বই থেকে বা কোনো পুরানো মুভি থেকে একটা বা দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা পাবে। তো অরণ্যের অধিকার এই বইটা কে লিখেছেন? লিখেছেন মহাশ্বেতা দেবী। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। মহাশ্বেতা দেবী থেকে আরেকটা বই রিলেট করে নাও, একটা তো অরণ্যের অধিকার কোশ্চেনেই আছে, আরেকটা রিলেট করে নাও যেটা এক্সামে দিয়েছে এর আগে, অগ্নিগর্ভ। অগ্নিগর্ভ এই বইটাও লিখেছেন কে? মহাশ্বেতা দেবী। আশাপূর্ণা দেবীর থেকে একটা বই রিলেট করো যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি বইটা কার লেখা? আশাপূর্ণা দেবী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে কিন্তু অনেকগুলো বই তোমাদের এর আগেও পড়িয়েছি, আজকেও আবার রিভিশন করাবো। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো বই, একটা হলো পথের পাঁচালী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পথের পাঁচালী, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা যদি ঘাঁটো দেখবে এই কোশ্চেনটা বহুবার দিয়েছে। পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর একটা হলো চাঁদের পাহাড় কার লেখা? এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, এটাও লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া এনার লেখা আরো অন্যান্য বইয়ের মধ্যে হলো আরণ্যক, আছে ইছামতি, ইছামতি, আদর্শ হিন্দু হোটেল, আদর্শ হিন্দু হোটেল, আছে অপরাজিত, অপরাজিত, আছে অশনি সংকেত, অশনি সংকেত। তো এই বইগুলো মনে রাখলেই হয়ে যাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে। আর মানিক বন্দ্যোপাধ্যায় থেকে যে বইটা বহুবার পড়িয়েছি, এটা সম্ভবত পুলিশের যে ক্লাসটা চলছে সেখানেও কিন্তু পড়িয়েছি এই কোশ্চেনটা, পুতুল নাচের ইতিকথা। পুতুল নাচের ইতিকথা বইটা কে লিখেছে? বইটা লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। চলে আসো পরবর্তী কোশ্চেনে, শুভা মুগদল নিম্নলিখিত কোন ক্ষেত্রে সম্পর্কযুক্ত? তো শুভা মুগদল একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন, তো শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সম্পর্কযুক্ত। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইনি একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ। ইনি 2000 সালে কিন্তু পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কে পেয়েছিলেন? শুভা মুগদল। চলে আসো পরবর্তী কোশ্চেনে, সুইডেনের রাজধানীর নাম কি? তো সুইডেনের রাজধানী বহুবার পড়িয়েছি, সুইডেনের রাজধানী হলো স্টকহোম। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কাম্পালা কোন দেশের রাজধানী? কাম্পালা হলো উগান্ডার রাজধানী। উগান্ডা, উগান্ডার ক্যাপিটাল, উগান্ডার ক্যাপিটাল হলো, উগান্ডার রাজধানী হলো কাম্পালা। বার্ন কোন দেশের রাজধানী? বার্ন হলো সুইজারল্যান্ডের রাজধানী। সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের ক্যাপিটাল হলো কি? বার্ন। আর ওসলো কোথাকার? ওসলো হলো নরওয়ে। নরওয়ের ক্যাপিটাল, নরওয়ের রাজধানী কি? নরওয়ের রাজধানী হলো ওসলো।
চলে আসো পরের কোশ্চেন, ভারতের কোন জায়গাটি কালা পানি নামে পরিচিত? লাক্ষাদ্বীপ, কচ্ছ উপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ না কেরালার ব্যাক ওয়াটার? তো ভারতে কালাপানি নামে পরিচিত, আশা করি প্রত্যেকেই জানো, আন্দামান দ্বীপপুঞ্জ। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আন্দামানের সেলুলার যে জেল আছে সেই জেলটাকেই কিন্তু কালাপানি বলা হয়, কালাপানি নামে পরিচিত। এই জেলের চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা, এই কারণে এই জেল থেকে কেউ পালাতে পারতো না, সেই কারণে এই জায়গার নাম হয়েছে কি কালাপানি। চলে আসো পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গে কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয়? তো পশ্চিমবঙ্গে সব থেকে বেশি তামাক উৎপন্ন হয় কোচবিহার জেলাতে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো কোশ্চেন যদি এখান থেকে দেয় যে ভারতের সব থেকে বেশি তামাক উৎপাদন হয় কোন রাজ্যে, অর্থাৎ লার্জেস্ট 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 টোব্যাকো largest tobacco producing state of India, অফ ইন্ডিয়া লিখছি না, এখানে শুধু স্টেট লিখে দিচ্ছি। কোন স্টেট সব থেকে বেশি ভারতের তামাক উৎপাদন হয় কোন রাজ্যে? উৎপাদন হয় গুজরাট রাজ্যে। গুজরাটে ভারতের সব থেকে বেশি তামাক উৎপাদন হয়। কোশ্চেন দেবে যে লার্জেস্ট টোব্যাকো প্রডিউসিং কান্ট্রি কোনটা? বিশ্বের মধ্যে সব থেকে বেশি তামাক উৎপাদন হয় কোন দেশে? তো সব থেকে বেশি তামাক উৎপাদন হয় কোথায়? তামাক উৎপাদন হয় চীনে, চায়নাতে সব থেকে বেশি তামাক উৎপাদন হয়। আর সেকেন্ড লার্জেস্ট পজিশনে কে আছে? সেকেন্ড লার্জেস্ট পজিশনে আছে ভারত, অর্থাৎ ইন্ডিয়ান আছে কিন্তু সেকেন্ড লার্জেস্ট পজিশনে। চলে আসো পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার আছে? তো রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কিন্তু এই অধিকারটা আছে। কত নম্বর আর্টিকেল অনুযায়ী আছে? তো সুপ্রিম কোর্টের আর্টিকেল নাম্বার 71 এর 1 নম্বর ক্লজ অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনের সাথে কিন্তু সকল সন্দেহ এবং বিরোধের বিষয়ে বা অনুসন্ধান ও সিদ্ধান্ত নেবেন, এটা বলা আছে কোথায়? বা সংবিধানের 71 নম্বর আর্টিকেল। এবং এই নির্ণয়টা কে নেবে? এই সিদ্ধান্ত নেবার অধিকারটা কার আছে? অধিকারটা আছে সুপ্রিম কোর্টের। আচ্ছা, এখানে প্রেসিডেন্টের প্রসঙ্গ যেহেতু এসে, প্রেসিডেন্ট থেকে 3টে কোশ্চেন এখান থেকে রিলেট করে নাও। ভারতের প্রেসিডেন্টকে কে অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্টকে কে অ্যাপয়েন্ট করে? কোশ্চেন দেবে প্রেসিডেন্টকে কে শপথ বাক্য পাঠ করায়, অর্থাৎ ওথ কে করায়? আর প্রেসিডেন্টকে তাড়িয়ে দেওয়াকে কি বলা হয়? বলা হয় ইমপিচমেন্ট। এই ইমপিচমেন্ট শব্দটা শুধুমাত্র প্রেসিডেন্টের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, বাকি কারোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। তো প্রেসিডেন্টকে তাড়িয়ে দেওয়ার পদ্ধতিকেই বলা হয় কি? বলা হয় ইমপিচমেন্ট। তো ইমপিচমেন্ট করার ক্ষমতা কার কাছে আছে? তো অ্যাপয়েন্টমেন্ট করে কে? অ্যাপয়েন্টমেন্ট করে ইলেকটোরাল কলেজ, অর্থাৎ ভোট হয় কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজ। প্রেসিডেন্টকে শপথ বাক্য কে পাঠ করায়? প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করাবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অর্থাৎ সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস আছে তিনি প্রেসিডেন্টকে, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। আর ইমপিচমেন্ট, প্রেসিডেন্টকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা কার আছে? তো প্রেসিডেন্টকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে যে কোনো পার্লামেন্টের যে কোনো হাউস, অর্থাৎ আইদার হাউস অফ পার্লামেন্ট, অর্থাৎ লোকসভাতেও এটা উত্থাপন করা যায়। যদি লোকসভাতে উত্থাপন হয় প্রেসিডেন্টকে তাড়ানোর ব্যাপারে, তো সেখান থেকে সাধারণ বহুমতে পাশ হওয়ার পর সেটাকে অপোনেন্ট যে কক্ষ আছে, অর্থাৎ লোকসভাতে যদি উত্থাপন হয় তাহলে তারা পাঠাবে রাজ্যসভাতে, এবং রাজ্যসভাতে যদি 2/3 মেম্বার তাতে সাইন করে দেয় তাহলে এবং তার মধ্যে প্রেসিডেন্টকেও কিন্তু 14 দিনের টাইম দেওয়া হয় তার সাফাই দেওয়ার জন্য। সে যদি সাফাই দিতে পারলো ভালো, যদি সাফাই না দিতে পারে তাহলে প্রেসিডেন্টকে তাড়িয়ে দেওয়া হয়। তো এটা লোকসভাতে উত্থাপন হতে পারে বা রাজ্যসভাতে উত্থাপন হতে পারে। তো রাজ্যসভাতে উত্থাপন হলে তারা সাইনের জন্য, মানে লাস্ট ভেরিফিকেশনের জন্য পাঠাবে কোথায়? লোকসভাতে। আর লোকসভাতে যদি উত্থাপন হয় সেটা তারা পাঠাবে রাজ্যসভাতে। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মানুষের পরিপাকতন্ত্রে অংশগ্রহণ করে না? গ্যাস্ট্রিন, টায়ালিন, ট্রিপসিন অ্যান্ড
পেপসিন। তো এর মধ্যে পরিপাক তন্ত্রে অংশগ্রহণ করে না, সেটা কি, সেটা হলো গ্যাস্ট্রিন, কিন্তু মানুষের পরিপাক তন্ত্রে অংশগ্রহণ করে না। কেন অংশগ্রহণ করে না? গ্যাস্ট্রিন হলো একটা পেপটাইড হরমোন যা পাকস্থলী থেকেই কিন্তু নির্গত হয়। পাকস্থলীর প্যারাটাইল কোষ দ্বারা কিন্তু এই গ্যাস্ট্রিক অ্যাসিড নির্গত হয়, এবং এই গ্যাস্ট্রিক অ্যাসিডটা কাকে উদ্দীপিত করে? HCl এর নিঃসরণকে উদ্দীপিত করে, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড যাতে নিঃসরণ হয় সেটাকে উদ্দীপিত করে কে? এই গ্যাস্ট্রিন অ্যাসিডটা। তো এখান থেকে বাকি যে উৎসেচকগুলো আছে সেগুলো এখান থেকে রিলেট করো। আচ্ছা, এখান থেকে আমি নোট ডাউন করাচ্ছি ইম্পর্টেন্ট এনজাইম, পুরো এনজাইম এখান থেকে কভার করিয়ে দিচ্ছি। তো ফার্স্টে দেখো, আমরা যখন খাবার খাই, খাবার খেলে প্রথমে খাবারটা আমাদের প্রবেশ করে কোথায়? মুখ গহ্বরে। তো মুখ গহ্বর থেকে তিনটে উৎসেচক এখান থেকে যুক্ত হয়। তার মধ্যে ফার্স্ট হলো লাইসোজাইম, লাইসোজাইম, মিউলিন। লাইসোজাইম কি? লাইসোজাইম কিন্তু খাবারের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকলে সেগুলোকে ধ্বংস করে। মিউলিন খাবারকে কি করে? খাবারকে কিন্তু খাবারকে কি বলা যায় ওটাকে? খাবারকে নাল ভাব মতো করে দেয়, যাতে করে সহজে আমরা গিলতে পারি, মিউলিন। আর টায়ালিন, টায়ালিন উৎসেচক নির্গত হয় কোথা থেকে? টায়ালিন, টায়ালিন উৎসেচক এটাও কিন্তু মুখগহ্বর থেকে নির্গত হয়। আর একটা হলো ডায়াস্টেস, ডায়াস্টেস। তো এই চারটে উৎসেচক নির্গত হয় কোথা থেকে? মুখগহ্বর থেকে। এরপর খাবার চলে আসে কোথায়? পাকস্থলীতে। পাকস্থলী। তো পাকস্থলীর পাইলোরিক যে অংশটা আছে, এই পাইলোরিক অংশ থেকে দুটো উৎসেচক নির্গত হয়। একটা হলো পেপসিন, পেপসিন, আর একটা কি? আর একটা হলো রেনিন। পেপসিন এবং রেনিন, এই উৎসেচক দুটো নির্গত হয় কোথা থেকে? পাকস্থলীর পাইরোলিক অংশ থেকে। রেনিন বানানটা ভালোভাবে খেয়াল করবে, অনেকের কনফিউজিং হতে পারে। অনেকে বলবে যে রেনিনটা নির্গত হয় কোথা থেকে? রেনিনটা নির্গত হয় ক্ষুদ্রান্তর থেকে। তো ক্ষুদ্রান্ত থেকে যেটা নির্গত হয়, তার স্পেলিং হলো RENIN, আর এটা স্পেলিং দেখো আমি লিখেছি RENNIN। তো পাকস্থলীর পাইলোরিক অংশ থেকে পেপসিন এবং রেনিন খরিত হয়। রেনিন কি করে? দুধকে দইতে কনভার্ট করে, দুধ জাতীয় খাবারকে কনভার্ট করে কিসে? দইতে কনভার্ট করে। আর পেপসিন কি করে? পেপসিন প্রোটিন জাতীয় খাবারকে কিন্তু ভাঙে। তো সর্বপ্রথম প্রোটিন জাতীয় খাবারকে ভাঙে কোন উৎসেচক? কোশ্চেন দিয়েছে, মাথায় রাখবে, পেপসিন। পেপসিন প্রোটিনকে ভেঙে কিসে পরিণত করে? প্রোটিনকে ভেঙে পেপসিন এটাকে পরিণত করে কিসে? পেপটাইড, পেপটাইডে পরিণত করে। এরপর পাকস্থলী থেকে খাদ্য প্রবেশ করলো কোথায়? ক্ষুদ্রান্তর, এবং সেই পয়েন্টেই সেখানে যুক্ত আছে কি? অগ্নাশয়, অগ্নাশয় অর্থাৎ প্যানক্রিয়াস। তো এই অগ্নাশয় থেকে তিনটে উৎসেচক নির্গত হয়। মনে রাখার সহজ উপায় হলো ল্যাট, LAT, ল্যাট। এল ফর কি? এল ফর হলো লাইপেজ, এ ফর হলো অ্যামাইলেস, লাইপেজ, অ্যামাইলেস। আর টি ফর হলো কি? টি ফর হলো ট্রিপসিন, টি ফর হলো ট্রিপসিন। তো লাইপেজ কি করে? লাইপেজ ফ্যাট জাতীয় যে খাবার আছে তাকে পাচন করতে সাহায্য করে। অ্যামাইলেজ স্টার্চ জাতীয় খাবারকে পাচন করতে সাহায্য করে। আর ট্রিপসিন কি করে? ট্রিপসিন এই যে প্রোটিনকে ভেঙে পেপটাইড ভাঙলো, এই পেপটাইডকে ভাঙে। তো পেপটাইডকে ভেঙে পরিণত করে কি? পেপটাইডকে ভেঙে সরি, এখানে একটুখানি মিস্টেক হয়েছে, এখানে কারেকশন করে নেবে। প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করে, ফার্স্টে প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করে, এবং এখানে ট্রিপসিন কি করে? ট্রিপসিন এই পেপটোনকে ভাঙে, পেপটোনকে ভেঙে পেপটাইডে পরিণত করে, পেপটাইডে পরিণত করে। কারেকশন করে নেবে একটু, পেপসিন প্রোটিনকে ভেঙে পেপটোনে পরিণত করে, এবং ট্রিপসিন কি করে? পেপটোনকে ভেঙে পেপটাইডে পরিণত করে। এরপর খাবার চলে আসে কোথায়? ক্ষুদ্রান্তরের ইলিয়াম অংশে। এই ইলিয়াম অংশে এখান থেকে তিনটে চারটে রকম কিন্তু উৎসেচক বের হয়, যার মধ্যে প্রোটিনকে পাচিত করে সেই উৎসেচকের নাম কি? ইরেপসিন, ইরেপসিন। এই ইরেপসিন কি করে? এই যে পেপটাইড পরিণত হলো প্রোটিন জাতীয় খাবারটা, এই পেপটাইডকে ভাঙে,
পেপটাইডকে ভেঙে তৈরি করে কি অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তো প্রোটিন ভাঙতে কটা উৎসেচক প্রয়োজন? 3টে উৎসেচক প্রয়োজন। তার আগে দেখে নাও যে ইলিয়াম থেকে আর কি কি উৎসেচক খরিত হয়। তো ইলিয়াম থেকে খরিত হয় মল্টেস খরিত হয়, সুক্রেস খরিত হয় ইলিয়াম থেকে খরিত হয় ল্যাকটেস। তো এই উৎসেচকগুলো খরিত হয় কোথা থেকে? ইলিয়াম থেকে। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে প্রোটিনকে পাচিত করে কোন উৎসেচক? তো প্রোটিনকে পাচিত করে 3টে উৎসেচক। তো প্রোটিনকে পাচিত করে 3টে উৎসেচক। মনে রাখার সব থেকে সহজ উপায় হলো পেট, পিইটি। তো পি ফর কি? পি ফর হলো পেপসিন সর্বপ্রথম প্রোটিন জাতীয় খাবারকে ভেঙে পেপটোনে পরিণত করে। তারপর টি টি ফর হলো কি? টি ফর হলো ট্রিপসিন কি করে? ট্রিপসিন সেই পেপটোনকে ভেঙে পেপটাইডে পরিণত করে। আর এরপরে ইলিয়াম থেকে খরিত হয় ইরেপসিন কি করে? পেপটাইডকে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। তাই প্রোটিন এমন একটা খাবার, প্রোটিনটাকে ভাঙতে কিন্তু সব থেকে দেরি হয়। তো প্রোটিন জাতীয় খাবার কিন্তু সব থেকে দেরিতে পাচিত হয়। তো প্রোটিনের পাচনের জন্য 3টে উৎসেচক কি কি? পেপসিন, ইরেপসিন এবং ট্রিপসিন। চলে আসো পরের কোশ্চেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ? তো এটা লক্ষ্য ছিল কত নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা? লক্ষ্য ছিল 12 নম্বর, মানে লাস্ট যে 5 ইয়ার প্ল্যান 12 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এই লক্ষ্যটা ছিল। তো 12 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2012 থেকে 2017 পর্যন্ত টাইম পিরিয়ড ছিল, কিন্তু এর টাইম পিরিয়ডের মধ্যে চলে আসে নীতি আয়োগ, অর্থাৎ এই 5 ইয়ার প্ল্যানকে ক্যান্সেল করে চলে আসে কি? তার পরিবর্তে চলে আসে নীতি আয়োগ চলে আসে। তো নীতি আয়োগের ইস্টাবলিশ কবে হয়? কোশ্চেন দেবে। তো 1 জানুয়ারি 2015 সালে নীতি আয়োগের ইস্টাবলিশ হয় এবং নীতি আয়োগের হেডকে, যিনি তৎকালীন প্রাইম মিনিস্টার থাকবেন, অর্থাৎ বর্তমানে নরেন্দ্র মোদী কিন্তু নীতি আয়োগের হেড পদে নিযুক্ত আছেন। আচ্ছা, এখানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে কিছু পঞ্চবার্ষিকী যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো রিলেট করাবো। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কবে লাগু হয়েছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাগু হয় 1951 সালে। 51 থেকে পঞ্চবার্ষিকী মানে অবভিয়াসলি 5 বছরের পরিকল্পনা। তো 51 থেকে 56 পর্যন্ত ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ছিল। তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটাকে কি বলা হয়? বলা হয় হ্যারোড ডোমার মডেল। হ্যারোড ডোমার মডেল বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে বলা হয় কি? হ্যারোড ডোমার মডেল। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ডেভেলপ করা হয়েছিল লক্ষ্য কি ছিল? টু ডেভেলপ এগ্রিকালচার সেক্টর, অর্থাৎ কৃষি ক্ষেত্রের দিকে ডেভেলপ করার লক্ষ্য ছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে। চলে আসো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর জাস্ট পরেই শুরু হয়েছিল, অর্থাৎ 1956 থেকে 5 বছরের জন্য 1961 পর্যন্ত টাইম পিরিয়ড ছিল এবং একে বলা হয় কি? পিসি মহালানোবিশ মডেল বলা হয় সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে। তোমাদের এইভাবে কোশ্চেন দেবে যে হ্যারোড ডোমার মডেল বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে? পিসি মহালানোবিশ মডেল বলা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে? তো অ্যান্সার হয়ে যাবে সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। তো সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে লক্ষ্য কি ছিল? টু ডেভেলপ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে ডেভেলপ করা কিন্তু সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের লক্ষ্য ছিল। চলে আসো এর পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা থার্ড 5 ইয়ার প্ল্যান। তো থার্ড 5 ইয়ার প্ল্যানের বিস্তৃতি ছিল, আচ্ছা থার্ড 5 ইয়ার প্ল্যানটা এখানে লিখছি আমি, থার্ড 5 ইয়ার প্ল্যান। তো থার্ড 5 ইয়ার প্ল্যানের বিস্তৃতি ছিল 1961 থেকে 1966 মধ্যে এবং একে বলা হয় কি? একে বলা হয় গড গিল যোজনা। বহুবার কিন্তু কোশ্চেনে দিয়েছে, বিশেষ করে তোমাদের যে 2023-এ রেলের যে গ্রুপ ডি এক্সাম হয়েছিল, সেই গ্রুপ ডি এক্সামে এই গডগিল যোজনা বা এই প্রথম যে 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা কিন্তু বহুবার রিপিটেড করেছে। হ্যারোড ডোমার মডেল এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়? ফার্স্ট 5 ইয়ার প্ল্যানকে। বা পিসি মহালানোবিশ কোন পঞ্চবার্ষিকী বলা হয়? সেকেন্ড 5 ইয়ার প্ল্যানকে। এগুলো কিন্তু বহুবার রিপিট হয়েছে, তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট হলো
8 5 ইয়ার প্ল্যান, এখান থেকে রিলেট করো। 8 5 ইয়ার প্ল্যান, FYP মানে 5 ইয়ার প্ল্যান, ফুল ফর্ম তোমরা লিখে রাখবে। তো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1992 থেকে 1997 এর মধ্যে হয়েছিল। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইম্পর্টেন্ট কিসের জন্য? কারণ হলো এখানে ফোকাস করা হয়েছিল তিনটে বিষয়ের ওপরে, কি কি? লিবারালাইজেশন, 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 প্রাইভেটাইজেশন, প্রাইভেটাইজেশন, আরেকটা হলো গ্লোবালাইজেশন পলিসির ওপরে। গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশন পলিসির ওপরে কিন্তু এখানে লক্ষ্য করা হয়েছিল, যাতে করে ইকোনমিক যে গ্রোথটা সেটা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পায়, অর্থাৎ টু বুস্ট ইকোনমিক গ্রোথ। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দিতে পারে, 5 ইয়ার প্ল্যানের প্রসঙ্গ যেহেতু আলোচনা করলাম, তো কোশ্চেন দেবে এই যে 5 ইয়ার প্ল্যান, এই 5 ইয়ার প্ল্যানের কনসেপ্টটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তো নেওয়া হয়েছে রাশিয়া অর্থাৎ USSR এর সংবিধান থেকে এই 5 ইয়ার প্ল্যানের কনসেপ্ট নেওয়া হয়েছে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, এখানে লেখার জায়গা নেই, তো এখানে আচ্ছা আমি এখানে লিখছি প্ল্যানিং কমিশন, এখানে নিচে লিখছি, একটু কষ্ট করে বুঝে নাও। প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশনের সেট আপ হয়েছিল কবে? ইস্টাবলিশ হয়েছিল কবে? এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, এক্সাক্ট ডেট এক্সামে কোশ্চেন দিয়েছিল 15 মার্চ, 15 মার্চ 1950 সালে, 15 মার্চ 1950 সালে প্ল্যানিং কমিশন ইস্টাবলিশ হয়। এবং প্ল্যানিং কমিশনের সুপারিশ কে করেছিল? মাথায় রাখবে, প্ল্যানিং কমিশনের সুপারিশ এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে, সুপারিশ করেছে কে? KC নিয়োগী, KC নিয়োগী প্ল্যানিং কমিশনের কিন্তু সুপারিশ করেছিল। চলে আসো পরের কোশ্চেন। সাম্প্রতি অনুষ্ঠিত তামতে ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেলসে কে ভারতের চ্যাম্পিয়ন হলেন? তো ভারতের চ্যাম্পিয়ন হলেন সুমিত নাগাল। আচ্ছা, এখানে টেনিস ওপেন প্রতিযোগিতার প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে তোমাদের কিছু কোশ্চেন রিলেট করাবো গ্র্যান্ড স্ল্যামের ওপরে। তো 4টে গ্র্যান্ড স্ল্যাম হয় বছরে। 4টে গ্র্যান্ড স্ল্যাম কি কি? আশা করি প্রত্যেকে জানো। অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ওপেন, আরেকটা হলো US ওপেন। এই 4টে ওপেন প্রতিযোগিতায় মেন সিঙ্গেল আর ওমেন সিঙ্গেলে কে জয়লাভ করেছে লেটেস্ট? এখান থেকে কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তো এটা এখান থেকে রিলেট করে নাও। তো গ্র্যান্ড স্ল্যাম ওপরে হেডিং করো, গ্র্যান্ড স্ল্যাম, গ্র্যান্ড স্ল্যাম। তো গ্র্যান্ড স্ল্যামের মধ্যে এইভাবে কোশ্চেন দেয় যে সব থেকে পুরানোতম গ্র্যান্ড স্ল্যাম কোনটা? তো অ্যান্সার হবে উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম হলো সব থেকে পুরানোতম। কোশ্চেন দেবে বছরের প্রথমে কোন গ্র্যান্ড স্ল্যাম খেলা হয়? তো বছরের একদম প্রথমে খেলা হয় অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া ওপেন। তো অস্ট্রেলিয়া ওপেন কিন্তু সবার প্রথমে খেলা হয়। এই অস্ট্রেলিয়া ওপেনে মেন্স সিঙ্গেল, এখান থেকে ওপরে হেডিং করো মেন্স সিঙ্গেল, মেন্স সিঙ্গেলে কে জয়লাভ করেছে? এখান থেকে হেডিং করো ওমেন্স সিঙ্গেল, ওমেন্স সিঙ্গেলে, ওমেন্স সিঙ্গেলে কে জয়লাভ করেছে? তো মেন সিঙ্গেল, ওমেন্স সিঙ্গেল। তো অস্ট্রেলিয়া ওপেন, এই অস্ট্রেলিয়া ওপেন 2024 খেলা কিন্তু অলরেডি হয়ে গেছে, তো লেটেস্ট ডাটা মাথায় রাখতে হবে, 2023 জানার দরকার নেই। তো অস্ট্রেলিয়া ওপেন 2023-এ মেন সিঙ্গেলে জয়লাভ করেছে কে? জয়লাভ করেছে জাননিক, জাননিক সিনার। নাম খটোমটো হতে পারে কিন্তু মনে তোমাদের রাখতে হবে, কারণ এক্সামে এখান থেকে কোশ্চেন দেবে। জাননিক কি? জাননিক সিনার। তো ইনি কোন দেশের বাসিন্দা? এটাও কিন্তু মনে রাখতে হবে, ইনি হলেন ইটালি, ইটালির বাসিন্দা। আর ওমেন্স সিঙ্গেলে জয়লাভ করেছে কে? ওমেন্স সিঙ্গেলে জয়লাভ করেছে আরণ্য, আরণ্য সাবলেঙ্কা, আরণ্য সাবলেঙ্কা, আরণ্য সাবলেঙ্কা। তো আরণ্য সাবলেঙ্কা ইনি হলেন বেলারুশের, বেলারুশ। অস্ট্রেলিয়া ওপেন থেকে আরেকটা কোশ্চেন দেয়, এই অস্ট্রেলিয়া ওপেন এটা কোন কোর্টে খেলা হয়? তো অস্ট্রেলিয়া ওপেন খেলা হয় হার্ড কোর্ট,
হার্ড কোর্টে খেলা হয় অস্ট্রেলিয়া ওপেন। হার্ড কোর্টে দুটো খেলা হয়, একটা হলো প্রথম খেলা যেটা অস্ট্রেলিয়া ওপেন, আর লাস্ট যে গ্র্যান্ড স্ল্যাম হয়, মানে বছর লাস্ট বলতে বলতে চাইছি যে বছরের শেষে যে গ্র্যান্ড স্ল্যামটা হয় সেটা হলো ইউএস ওপেন। তো ইউএস ওপেন আর অস্ট্রেলিয়া ওপেন এই দুটো হার্ড কোর্টে খেলা হয়, মাথায় রাখবে। তো অস্ট্রেলিয়া ওপেনের পরে যে গ্র্যান্ড স্ল্যামটা হয় সেটা হলো কি, সেটা হলো ফ্রেঞ্চ ওপেন। সেটা হলো কি ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেন, এই ফ্রেঞ্চ ওপেনটা কোন প্রকার গ্রাউন্ডে খেলা হয়? তো এটা খেলা হয় ক্লে গ্রাউন্ড, ক্লে কোর্ট। ক্লে কোর্টে খেলা হয় ফ্রেঞ্চ ওপেন। তো ফ্রেঞ্চ ওপেনটা এখনো হয়নি, 2023-এরটা এখনো পর্যন্ত লেটেস্ট। তো 2023-এ কে জয়লাভ করেছে মাথায় রাখবে, 2023-এ জয়লাভ করেছিল মেন সিঙ্গেলে নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ। নোভাক জোকোভিচ কোন দেশের বাসিন্দা? তিনি সার্বেরিয়া। তিনি সার্বেরিয়ার বাসিন্দা। আর ওমেন সিঙ্গেলে জয়লাভ করেছে কে? জয়লাভ করেছে ইগা সোয়াতেক। ইগা ইগা সোয়াতেক। ইগা সোয়াতেক ইনি হলেন পোল্যান্ডের বাসিন্দা। ইনি হলেন পোল্যান্ডের বাসিন্দা। এরপরে চলে আসো পরবর্তী যে ওপেন, সেটা হলো উইম্বেলডন ওপেন। উইম্বেল উইম্বেলডন ওপেন। এই উইম্বেলডন ওপেন এটাও কিন্তু এখনো এই বছরটা খেলা হয়নি। তো 2023-এরটা জানতে হবে 2023-এ কে জিতেছে। তার পাশাপাশি এখান থেকে উইম্বেলডন থেকে ওপেন থেকে রিলেট করো। উইম্বেলডন ওপেন থেকে যে কোশ্চেনটা দেবে যে বিশ্বের সব থেকে পুরানো গ্র্যান্ড স্ল্যাম কোনটা, অর্থাৎ ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম কোনটা? তো সেটা হয়ে যাবে উইম্বেলডন ওপেন, ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম। তো এই ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম উইম্বেলডন এটা কোন কোর্টে খেলা হয়? তো এটা খেলা হয় গ্রাস কোর্টে খেলা হয়। তো এই উইম্বেলডন ওপেন 2023-এ মেন সিঙ্গেলে কে জয়লাভ করেছে? তো মেন সিঙ্গেলে জয়লাভ করেছে কার্লোস অ্যালকারেস জয়লাভ করেছে। কার্লোস অ্যালকারেস কোন দেশের বাসিন্দা? তো তিনি হলেন স্পেনের বাসিন্দা। আর ওমেন সিঙ্গেলে কে জয়লাভ করেছে? ওমেন সিঙ্গেলে জয়লাভ করেছে মার্কেটা ভন্ড্রিউসোরা। ভন্ড্রিউসোভা। তো মার্কেটা ভন্ড্রিউসোভা ওমেন সিঙ্গেলে জয়লাভ করেছেন উইম্বেলডন ওপেনে, এবং ইনি হলেন চেজের বাসিন্দা। আর লাস্ট গ্র্যান্ড স্ল্যাম এখান থেকে রিলেট করো ইউএস ওপেন। তো ইউএস ওপেন এটাও 2023-এর ডাটা মাথায় রাখতে হবে। এটাও খেলা হয় কোন কোর্টে? ফার্স্টেই বললাম হার্ড কোর্টে কিন্তু এটাকে খেলা হয়। এবং মেন সিঙ্গেলে কে জিতেছে? মেন সিঙ্গেলে জিতেছে নোভাক জোকোভিচ। তো নোভাক জোকোভিচ তিনি সার্বিয়ার বাসিন্দা, একটু আগেই বললাম। আর ফিমেল সিঙ্গেল অর্থাৎ ওমেন সিঙ্গেলে জিতেছে কে? জিতেছে কোকো গাফ জিতেছে ওম্যান সিঙ্গেলে। এবং কোকো গাফ কোন দেশের? ইউএস এর, আমেরিকার বাসিন্দা। তো এই চারটে ওপেন, চারটেকে বলা হয় গ্র্যান্ড স্ল্যাম। এই চারটে ওপেন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে মেন সিঙ্গেল আর ওমেন সিঙ্গেলের থেকে সব থেকে কিন্তু বেশিবার কোশ্চেন দিয়েছে। চলে আসো পরের কোশ্চেন। জলাতঙ্ক মোকাবিলায় 2023 সালের প্রচেষ্টার থিম কি ছিল? তো জলাতঙ্ক যে মোকাবিলা 2023 সালে 2024 সালের থিমও কিন্তু রিভিল হয়ে গেছে। তো 2023 সালে যে প্রচেষ্টা ছিল, আচ্ছা তার আগে যেখানে নাও যে জলাতঙ্ক মোকাবিলা 2023 সালে মানে ওয়ার্ল্ড র্যাবিস ডে, মানে জলাতঙ্ক দিবস, বিশ্ব জলাতঙ্ক দিবস। এখান থেকে লেখো র্যাবিস ওয়ার্ল্ড র্যাবিস ডে, বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালন করা হয়? 28 সেপ্টেম্বরে পালন করা হয়। তো 28 সেপ্টেম্বর 2024 এখনো আসেনি, কিন্তু থিম কিন্তু বলে দিয়েছে, মানে থিম কিন্তু রিলিজ হয়ে গেছে। তো থিমটাও জানতে হবে। তো তার আগে জেনে যাও যে 2023-এ থিম কি ছিল। 2023-এর থিম ছিল অল ফর ওয়ান হেলথ ফর অল। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এটা ছিল 2023-এর থিম। আর যদি কোশ্চেন দেয় যে 2024-এর থিম কি রাখা হয়েছে ওয়ার্ল্ড র্যাবিস ডে, তো 2024-এর থিম হলো ব্রেকিং র্যাবিস বাউন্ডারিজ। ব্রেকিং র্যাবিস
বাউন্ডারিজ, ব্রেকিং র্যাবিস বাউন্ডারিজ, এটা হলো 2024-এর থিম। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় ধাপে কত শতাংশ গ্রাম ওডিএফ প্লাস মর্যাদা পেয়েছে? তো ওডিএফ প্লাস মর্যাদা পেয়েছে 75% গ্রামে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকের ক্লাসে তোমাদের এই 20টা কোশ্চেন রাখা ছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করা হবে পরবর্তী ক্লাসে হোক বা কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে হোক, বা তোমাদের কমেন্টেও তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করা হতে পারে। আর একটা কথা বলে রাখি, আমাদের প্রত্যেক দিনই কিন্তু ক্লাসের প্রচুর চাপ থাকে, সেই কারণে হয়তো কোনো না কোনো কোশ্চেনে হয়তো আমাদের সিলি মিস্টেক হতেই পারে। যদি তোমার মনে হয় যে কোনো কোথাও তোমাদের ডাউট হচ্ছে বা কোথাও মনে হতে পারে যে আমি ভুল বলছি, তো সেটা তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। যদি ভুল হয় সেটাকে কিন্তু কারেকশন করে দেওয়া হবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং এর পাশাপাশি আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।